আসসালামু আলাইকুম। যে সরকার এই সমাজ এই রাষ্ট্রের এই সরকারের কোথাও কোনো ধরনের কোনো অনিয়ম কোনো অসঙ্গতি কিছুই রাখতে দেবে না, পুরোপুরি একটা আদর্শবাদী রাষ্ট্রে পরিণত করার তাদের একটা অক্লান্ত চেষ্টা। নইলে কাকে স্যার বলা হচ্ছে কাকে ম্যাডাম বলা হচ্ছে এই নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এবং নারী কর্মকর্তাদেরকে, সরকারি পর্যায়ের নারী কর্মকর্তাদেরকে যে স্যার বলার একটা ট্র্যাডিশন চালু হয়েছে বা প্রোটোকল বলে যেভাবে বলি সেটা একটা সিস্টেমে দাঁড়িয়ে গেছে, সেটা বাতিল করতে হবে। সরকারের কত সময় এবং কত দিকে ভাবনা যে এই বিষয়টি নিয়েও উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় এবং স্যার সম্বোধন বাতিল করে কি নামে ডাকা যায়, কি সম্বোধন করা যায় নারী কর্মকর্তাদের, এটি নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি প্রস্তাব করবে সরকারের কাছে। অথচ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, এই সরকারের মেয়াদ কতদিনের, এই সরকারের কাজের প্রায়োরিটি কোনগুলো পাবে, এ বিষয়ে কোনো আলোচনা হয় না। পুরো অদ্ভুত একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা পাচ্ছি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনি সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার যে বাধ্যবাধকতা ছিল তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সরকারি একটা বার্তায় বলা হচ্ছে শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল। প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার যে বাধ্যবাধকতা ছিল, এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে, যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানান ও অস্বস্তিকর। আচ্ছা, আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবেন কোন নারী কর্মকর্তা তারা বিব্রত বোধ করেছেন, তারা অপমান বোধ করেছেন স্যার সম্বোধন করাতে? বরঞ্চ আমি যতটুকু জানি যে তিনি তারা সম্মানিত বোধ করেন। কোনো জেন্ডার বৈষম্য এখানে রাখা হয়নি। যেমন যেমন দলীয় প্রধানদের ক্ষেত্রে তিনি যদি নারী হন, আমরা তো এখন আর সভানেত্রী বলতে খুব একটা শুনি না, সভাপতি বলা হয় সবাইকে। এখানে স্যার সম্বোধন করাতে সমস্যাটা কি ছিল? অর্থাৎ শেখ হাসিনার সময়ে, শেখ হাসিনার আমলে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব পাল্টে দিতে হবে, খোল নলছে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে সব কিছু বদলে ফেলতে হবে। এবং এ নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে, সেখানে আবার দুই উপদেষ্টাকে রাখা হয়েছে, জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম এবং বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এক মাসের মধ্যে তাদেরকে কি করা যায়, এই বিষয়টি কি নামে সম্বোধন করা যায় নারী কর্মকর্তাদের, এইসব বিষয়ে রিপোর্ট করতে হবে, তারা প্রস্তাবনা করবে। অথচ যেটি বলছিলাম যে এই সরকারের মূল যে এজেন্ডা সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। এবং বুধবার রাতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব যেই তথ্য জানালেন আমাদের, যে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে, সেই বিষয়ে বিএনপির কোন কোন নেতা আনন্দ ডগমগ, আবারও ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে সরকারকে, তারা খুব খুশি। আবার বিএনপিরই আর এক পর্যায়ের নেতারা তারা এখনো সন্দেহ অবিশ্বাসের ঊর্ধ্বে উঠতে পারছে না। এক বিএনপির ভিতরকার এক অন্যরকম খেলা। তাদের কোনো প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক কোনো নির্দেশনা থাকে কিনা এসব বিষয়ে আমাদের জানা নেই, থাকা তো উচিত, কিন্তু আমরা বরাবরই দেখি বিএনপি এক এক নেতা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছেন, ঢাকার বাইরের একটি অনুষ্ঠানে, যে সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর নানান ধরনের যে ষড়যন্ত্র চলছে সেটা করতে দেওয়া হবে না। শেখ হাসিনার মতো নানা যুক্তি খাড়া করে জনগণের অধিকার কেড়ে রাখার মতো করতে দেওয়া হবে না। মানুষের ভোটের অধিকার হরণ করে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, ভোট কেন্দ্রে ভোটার যেতে পারেনি,
ভোটারের পরিবর্তে কেন্দ্রে কুকুর বিড়াল ঘোরাফেরা করেছে, সেদিন শেষ হয়েছে। কথা সত্য, দিনের ভোট রাতে হয়েছে। কেন্দ্রে, বিভিন্ন কেন্দ্রে আমরা দেখছি গরু, ছাগল, বাছুর, কুকুর ঘুমিয়ে থাকতে ভোটারদের দেখা পাওয়া যায়নি ঘন্টার পর ঘন্টা। কথা সত্য, কিন্তু পরেরটুকু আবার কল্পনা। তিনি কল্পনা রাজ্যে আছেন। তিনি বলছেন যে 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, এর মধ্য দিয়ে গণতন্ত্রের পথ সুগম হয়েছে, সে পথ যেন কেউ আটকাতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে। গণতন্ত্রের পথ সুগম হয়নি। শেখ হাসিনা গণতন্ত্রকে কবর দিয়েছিলেন, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। বাস্তবতা, এটি অস্বীকার করা কিছু নেই। কিন্তু গণতন্ত্র ফিরে আসেনি, গণতন্ত্রের পথও সুগম হয়নি, বরঞ্চ যাচ্ছিল সেটি একেবারে মাটির তলায় চলে গেছে। কবে গণতন্ত্রের পথ হিসেবে আমরা ভোট দিতে পারবো, সেটি এখন সুদূর পরাহত, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটাই বাস্তবতা। এবং সেই জায়গা থেকে সম্ভবত বিএনপি মাঝে মাঝে একটু চিৎকার করে উঠছে। আবার মিউ মিউ করে অনেকে সরকারের যেসব লোক দেখানো যে তথ্য বা নির্দেশনা, সেগুলোকে আবার ধন্যবাদ দিতে দিতে একবারে ভিজিয়ে দিচ্ছে সরকারকে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বৃহস্পতিবারই আরেকটি অনুষ্ঠানে, ঢাকা প্রেস ক্লাবে সম্ভবত, সেখানে একটি অনুষ্ঠানে বলছেন যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার জন্য প্রধান উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছেন, তার জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই। তিনি বলছেন যে এটি অত্যন্ত ইতিবাচক এবং নিশ্চয়ই নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। যা বলেছিলাম তাই, যে বিএনপিকে ঠান্ডা রাখার জন্য এটি স্রেফ একটি কৌশল। নইলে এই নির্বাচন নিয়ে আজ অবধি 11 মাস হয়ে গেছে, পুরোপুরি 11 মাস, তারও বেশি। একবারের জন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে কবে নির্বাচন দেওয়া যেতে পারে, নির্বাচনের সময়সীমা কেমন হতে পারে, নির্বাচনের রূপরেখা কেমন হতে পারে, এই সরকারের মেয়াদ কতদিন, এবং যে নির্দেশনাটা দেওয়া হলো, মানে জানানো হলো আমাদেরকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে, এটা তো প্রেস সচিব জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার জাতির উদ্দেশ্যে কিছু বলেননি। দ্বিতীয়ত, এই কথাটি তো বলার কথা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, যেটা এর আগেও বলেছি, তাও তো হয়নি। বিএনপি সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছে, খুব ভালো কথা। অনেকে বলছেন কৌশল এবং ধৈর্যের মধ্য দিয়ে সবকিছু একটা শুভ ফল বয়ে নিয়ে আসে, বলতে পারেন। কিন্তু বাস্তবতা যেটি বলছে, বিএনপি তাদের এই উচ্ছ্বাস কতক্ষণ ধরে রাখতে পারে, সেটি অনেক বড় প্রশ্ন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি অত্যন্ত স্পর্শকাতর। আমাদের এই সমাজে সমকামিতার যে বীজবাষ্প, এটি অতীতের যে কোনো সময়ের চাইতে ভাইরাস আকারে করোনার মতো করে ছড়িয়ে পড়েছে। এই নিকৃষ্ট এবং জঘন্য পাপাচারটি মহাকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিল। কখনো কখনো কোনো রাষ্ট্র, কোনো সমাজ এই পাপটির দ্বারা এতটা প্রভাবিত হয়ে পড়েছে বা পড়েছে বলতে এখনো আছে পৃথিবীতে, যেখানে সমকামিতা বৈধ। ইউরোপ আমেরিকার অনেকগুলো দেশ আইন পাশ করে এই সমকামিতাকে রাষ্ট্রীয় গ্যারান্টি দিয়েছে। এজন্য বলছি যে এখন প্রেজেন্ট টেন্স। আর অতীতে আদ সামুদ জাতি থেকে শুরু করে কওমে সালেহ এবং কওমে লূত থেকে শুরু করে বহু জামানা এই সমকামিতার পাপাচারের কারণে এখনো ইতিহাসের কলঙ্ক হয়ে আছে। আমাদের এই বাংলাদেশে বিশেষ সম্প্রদায়ের মধ্যে, বিশেষ শ্রেণীর মধ্যে এবং বিশেষ এলাকার কিছু মানুষের মধ্যে সমকামিতা নামক এই পাপাচারটি কার্যত, এটা মূলত এক ধরনের রোগ, মানসিক রোগ। এটি সীমিত আকারে ছিল এবং সহনীয় পর্যায়ে, এবং যারা এই সমকামিতায় লিপ্ত হতো, এটা খুবই গোপনীয় একটি বিষয়। আমাদের এই সমাজ সংসার কখনো কোনো অবস্থাতেই কোনো সমকামীকে মেনে নেয়নি।
যখন এরকম কোনো একটা ঘটনা ধরা পড়েছে, এটি বিচার করার সুযোগ হয়নি। এর কারণ হলো সমাজে জেনা বা ব্যভিচার এইগুলোর বিচার হয়, জুতোর মালা পরানো হয়, শরীয়তি বিচার হয়, চাবুক মারা হয়, আরো অনেক কিছু। কিন্তু সমকামিতার মতো অপরাধ যখন কোনো একটা জায়গাতে প্রকাশিত হয়েছে, অমনি অপরাধী সে অঞ্চল ছেড়ে গা ঢাকা দিয়েছে এবং জীবনে সেই এলাকা থেকে তার যে উচ্ছেদ এমনভাবে হয়েছে যে জীবনে আর দ্বিতীয়বার সে সেখানে ফিরে আসেনি। এখন সমকামিতার যে বিষয়টি বললাম যে খুবই গোপনে, আর এই কাজ করতে গিয়ে ধর্ষণের মতো রক্তারক্তি ঘটনা ঘটে এবং এরকম ঘটনা যখন জানাজানি হয়ে যায় তখন তাকে পালাতে হয়। এভাবে আমাদের সমাজে শত শত বছর ধরে আমাদের এই বাংলা চলে আসছিল। কিন্তু গত এক দশক ধরে আমরা এই জিনিসটা দেখছি ধীরে ধীরে বাড়ছে এবং এখানে সমকামীদের বিভিন্ন সংগঠন রয়েছে। আবার এ সকল সমকামী সংগঠনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক সমকামী সংগঠনের যোগাযোগ রয়েছে এবং এ সকল সমকামী যারা বাংলাদেশের সংগঠন রয়েছে তারা মাঝে মধ্যে করে কি, ইচ্ছে করেই সিন ক্রিয়েট করে। অর্থাৎ সেই শাহবাগে বসে তারা একটা অশ্লীল এবং অশ্রাব্য দৃশ্য তৈরি করলো, সাধারণ মানুষ মত তৈরি করলো, তারা পালালো। এরপর সে সকল দৃশ্য তারা ধারণ করে তারপরে বিভিন্ন অ্যাম্বাসিতে গিয়ে তারা বললো যে আমরা সমকামী, এই জন্য এই দেশের লোকজন আমাকে মেরে ফেলবে, আমাকে প্রাণে বাঁচার জন্য আপনাদের দেশে আশ্রয় দেওয়া হোক। এইভাবে লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এই সমকামীরা একটা ব্যবসা পেতে আসছে। তো প্রথমত এক শ্রেণীর মানুষ আছে যারা সমকামিতায় লিপ্ত, আরেক শ্রেণীর মানুষ আছে এই সমকামিতাকে ব্যবহার করে তারা বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। আর এখন যেটি হয়েছে সেটি হলো একেবারে কওমে লুতের মতো। এই সমকামিতাকে গ্রহণযোগ্য করার জন্য, এটাকে মানবের অধিকার রূপে প্রতিষ্ঠা করার জন্য এবং এটি আমাদের এই সমাজে যাতে ব্যাপকভাবে বিস্তার লাভ করে এবং বেহায়াপনার সৃষ্টি করে ইউরোপ এবং আমেরিকার মতো। এবং ইউরোপ এবং আমেরিকাতে অনেক সম্মানিত নাইট রয়েছে, প্রফেসর রয়েছে, যারা গর্ব করে বলেন যে তারা সমকামী এবং তাদের সমকামীর যে পার্টনারকে তাও দেখা গেল যে তারা বলেন। যেমন ধরুন এলটন জন, ইংল্যান্ডের খুব নামকরা একজন শিল্পী এবং যার উপাধি হলো স্যার এলটন জন, একজন সমকামী। আবার ইসরায়েলের একজন খুব নামকরা প্রফেসর রয়েছেন, ইভাল নোয়া হারারি। তো নোয়া হারারি এই বর্তমান জামানাতে সবচেয়ে প্রভাবশালী একজন বক্তা হিসেবে তাকে ধরে নেওয়া হয় সমকামী। তদ্রূপ আমেরিকাতে তো মানে এটা বলার মতো নয়। যারা বাঙালি কনজারভেটিভ সোসাইটিতে বাস করেন, ধর্মকর্ম করেন, তাদের জন্য আমেরিকা এবং কানাডার মানে প্রতি ইঞ্চি জায়গা এক একটা মৃত্যুকূপ এবং সেখানে পুরুষ কর্তৃক নারী ধর্ষণের যে হার তার চাইতে এখন পুরুষ ধর্ষণের হার বেড়ে গেছে, বিশেষ করে শিশু ধর্ষণ। তো যেটা বলছিলাম যে এই রোগটি ভারতেও কিন্তু বা পাকিস্তানে ঠিক ওইভাবে দানা বিস্তার করতে পারেনি যেভাবে বাংলাদেশে এটি বিস্তার হয়েছে। ঢাকার যে সকল নব্য ধনীদের অঞ্চল আছে, অবৈধ টাকার যেখানে রমরমা ব্যবসা, সেখানে যৌনতা বলতে আগে যেভাবে বোঝাতো নারী এবং পুরুষের অবাধ যে কামলিপ্সা চরিতার্থ করার যে বিকৃত মহড়া, তার সঙ্গে মাদক, তার সঙ্গে অস্ত্র, তার সঙ্গে রাজনীতি, এই যেমন ধরুন ওয়েস্টিনের সেই পাপিয়া কাণ্ডের মতো, এগুলো এখন রূপবতীদের কবলে পড়ে বিকৃত সেই যৌন লালসা, পুরুষে নারীতে এই যে সমকামিতা, এটি এখন আমাদের এই সমাজের সবচেয়ে বড় ক্যান্সার। এবং এই ক্যান্সার নিয়ে আমরা যখন ফুঁসছি তখন বাংলাদেশে খুবই চাঞ্চল্যকর দুটো ঘটনা ঘটেছে। এটা আন্তর্জাতিক একটা চক্রান্তের ফল। প্রথমত, যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একটা অফিস বাংলাদেশে খোলা হয়েছে। এই অফিস যে সকল দেশে খোলা হয় সে সকল দেশের সর্বনাশ, গৃহযুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যায়। এবং এই সকল অফিস, এই যে মানবাধিকারের অফিস, তারা যে সকল বিষয় নিয়ে
মানে আমাদের এই দেশ এবং সমাজে বিরক্তির কারণ হয়, দেশ এবং সমাজকে রসাতলে নেয়, তাদের মধ্যে, সেগুলোর মধ্যে এই সমকামিতাকে প্রমোট করা এবং এটাকে মানুষের একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এই সংগঠনটির অন্যতম একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জমানাতে হঠাৎ করে দেখা গেল জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশে সেই তাদের অফিস খুলে বসেছে, জানিয়ে আমাদের তৌহিদি জনতা, আলেম এবং ওলামা সমাজ তারা রীতিমতো ক্ষোভে ফুঁসছে। শুধুমাত্র যে এই সমকামিতার এই বিষয় নয়, তারা মানবাধিকারের নামে আগামীতে যা কিছু ঘটাবে আমাদের এই দেশে, যার ফলে কি হলো, তৃতীয় বিশ্বের একটা দেশে আইন এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য যা কিছু করার দরকার, এটা মূলত এই মুহূর্তে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতে এখন যেমন পারছে না, আগামীতে পারবে না, আরও বিপত্তি শুরু হয়ে যাবে। ফলে কি হলো, সমাজে আনরেস্ট তৈরি হবে। এবং বিশেষ করে এই ধরনের যে বিকৃত রুচি রয়েছে, সমকামিতা, এগুলো নিয়ে যদি বাংলাদেশে প্রকাশ্যে কোনো কিছু একটা ঘটনা ঘটে এবং তার পক্ষে যদি জাতিসংঘ দাঁড়ায়, এই প্রতিষ্ঠানটি দাঁড়ায়, এবং সরকার যদি দেখা গেল যে জাতিসংঘকে সহযোগিতা করতে বাধ্য হয়, এর কারণ হলো যদি না করা হয়, বলা হয় যে তোমাদের বিরুদ্ধে এমবার্গো দেওয়া হবে, তোমরা এদেশে মানবাধিকার রক্ষা করো না, এদেশের মানুষ সব কাজ করতে পারে না নিজেদের ইচ্ছা মতো, কাজেই তোমাদের ইউরোপীয় ইউনিয়নে ব্যবসায়িক সুবিধা দেওয়া হবে না, আমেরিকাতে ট্যারিফ বাড়ানো হবে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে তোমাদের যে গ্র্যান্ট দেওয়া হয়, তোমাদেরকে যে লোন দেওয়া হয়, তোমাদেরকে যে সকল খয়রাতি সহযোগিতা দেওয়া হয়, এগুলো বন্ধ হয়ে যাবে। তো বুঝতে পারেন যে এরকম একটা অফিস সাম্প্রতিক সময় খোলা হয়েছে। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং, যিনি এই দায়িত্বে এখানে আছেন, মানে যে মানবাধিকার কমিশনের অফিস করা হয়েছে, এই অফিসে যিনি প্রধান ব্যক্তি, ইতিমধ্যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন এবং বাংলাদেশে অফিস করছেন, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ হলো তিনি একজন সমকামী। নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করুক। এইভাবেই সামাজিক মাধ্যমে এসেছে। কেউ এইভাবে, মানে আমি এই প্রথম বোধ হয় ইউটিউবারদের মধ্যে বাংলাদেশে যারা কন্টেন্ট তৈরি করেন, এভাবে আমি এই কথাটা বলছি। কিন্তু এর আগে ফেসবুকে বিচ্ছিন্নভাবে কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো দায়িত্বপূর্ণ জায়গা থেকে এই কথাগুলো হয়নি। দু একটা টেলিভিশন টক শোতে, না ঠিক ওই ওটিটি প্ল্যাটফর্মে বা যাকে বলা হয় ইউটিউবের যে সাক্ষাৎকার ভিত্তিক যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে অনেকে এই ভদ্রলোকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে তিনি সরাসরি এই কর্মের সাথে জড়িত। এবং যেটি শোনা যাচ্ছে যে তার যে বেড পার্টনার বা তার যে সমকামীর যে পার্টনার, তো সঙ্গত কারণে তাকে যদি বাংলাদেশে আনা হয় এবং তারা যদি একত্রে বসবাস করে, আপনি বুঝতে পারেন যে বেহাল্লাপনাটা কোন জায়গাতে চলে গেছে। এবং এর ফলে আমাদের যারা তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মানুষ, আলেম এবং ওলামা, যারা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য অনেক কিছু করতে চায়, রাস্তায় নামতে চায়, তাদের ফিলিস্তিনিদের পক্ষে বিশাল সমাবেশ করলে ইসরায়েলের ঘোড়া ডিম কিছুই হবে না, এটাও ওই আলেম ওলামাদের আবেগে মানে না, তারা রাস্তায় নামে। তো এই যে তারা রাস্তায় নামে, এটা একটা নিরপরাধ প্রতিবাদ, একটা আবেগের বিষয়, কিন্তু পশ্চিমারা এটাকে মনে করে যে এই বাংলাদেশে জঙ্গিবাদ হচ্ছে। এই এত দাড়ি, এত টুপি, এত লোকের যে সমাবেশ, এগুলো নিয়ে তারা পশ্চিমারা লাফালাফি করছে। তো এই যে পশ্চিমারা যে ডিপ স্টেট থিওরি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার তাদের যে চক্রান্ত, এবং বিভিন্ন অছিলায় বাংলাদেশের ইসলামপন্থী লোকদেরকে খেপিয়ে দেওয়া এবং তাদেরকে রাস্তায় নামা এবং তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ তৈরি করা, এবং সমাজে বিভেদ এবং বিসংবাদ তৈরি করার যে পশ্চিমা চক্রান্ত, যে চক্রান্তের হাত ধরে তারা এখানে ঢুকতে পারবে, যে চক্রান্তের হাত ধরে তারা এখানে নাক গলাতে পারবে, এবং যে চক্রান্তের হাত ধরে আমাদের যে শেষ সম্বল যা কিছু আছে, সেটা তেল হোক, গ্যাস হোক, আমাদের ভূমি হোক, একটা সময় তো আমাদের দেশে লক্ষ লক্ষ নারী পুরুষকে ধরে নিয়ে যেত পশ্চিমারা শুধুমাত্র দাস হিসেবে বিক্রি করার জন্য। কাজেই তারা সাধু সন্ন্যাসী নন। তো সেই দিক থেকে একটা অনার সৃষ্টি তৈরি না করা পর্যন্ত তো তারা এইভাবে কাজগুলো করতে পারছে না। আর সেই অনার সৃষ্টি করার জন্য এইরকম একটা ইস্যু, যার সঙ্গে ধর্ম জড়িত, ইমান জড়িত, একেন জড়িত, এবং কোরআনে যেভাবে সমকামীদের সম্পর্কে লানত প্রদর্শন করা হয়েছে, এবং ইসলামপন্থীদের জন্য সমকামীদেরকে প্রতিহত করা, তাদেরকে ঘৃণা জানানো, তাদেরকে বিচার করা,
শরিয়াতে আদালতে বিচার করা, প্রচলিত আদালতে বিচার করা এবং বিচারের জন্য আওয়াজ তোলা, যেভাবে মুসলমানদের ইমানি দায়িত্ব বলে তাদের ধর্মীয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে, এই কারণে রাষ্ট্র ইচ্ছে করলেও, শত চেষ্টা করলেও, নাগরিক সমাজ কিংবা ধরেন প্রথম আলো, ডেইলি স্টার শত চেষ্টা করে এই সমকামীদের পক্ষে অবস্থান নিয়েও আমজনতা, তৌহিদি জনতা এদের ক্রোধকে প্রশমিত করতে পারবে না। ফলে কি হলো, রাজপথ উত্তপ্ত হয়ে যাবে। আর এটার জন্যই অনেক মানুষ শকুনের মতো বসে আছে গাছের ডালে। কখন এরকম হবে আর কখন তারা নেমে তাদের স্বার্থ সিদ্ধি করবে। মহান আল্লাহ এই দেশ এবং জাতিকে এই ভয়াবহ বিপদ, এই ভয়াবহ ফেতনা এবং জঘন্য ফ্যাসাদ এবং গুনাহে কবিরা এর থেকে রক্ষা করুন, হেফাজত করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।